আমার স্বামীর গোপন স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম, এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসে নাই আপনার সাথে? উনি তখন বলল, আসলে ম্যাডাম, আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলায় থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল থেকে তাদের দুজনের একসাথে একটা ফটো দেখাইলো। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলা থেকে মনে হলো মাটি সরে গেল। আরে, এটা তো সায়ান, আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছু বুঝতে না দিয়ে তাকে বিদায় করে দিলাম। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, আফরিন নামের। ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটপট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম, আজকের মতো রুগী দেখা শেষ, বাকিদের অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি ধপাস করে চেয়ারে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও পারলাম না, হাত থেকে ফসকে পানিগুলো মেঝেতে পড়ে গেল। ঠিক আমার জীবনের মতোই, যা এক নিমিষে উলটপালট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়নের ওই চিলতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যে মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমাদের 6 বছরের ছেলে আদিবের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যে মানুষটা রাতে বাড়ি ফিরে আদিবকে কোলে নিয়ে গল্প করায়, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সেই মেয়েটা এখন সায়ানের সন্তানের মা হতে চলেছে। আফরিন যে কথাটা বলছিল ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে, সেই কথাটাই আমার কানে তীরের মতো বিঁধছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলতে লাগলো। গত 1 বছর ধরে সায়ান প্রায় বলতো ব্যবসায় একটু খারাপ যাচ্ছে, ঢাকার বাইরে ক্লায়েন্ট মিটিং আছে, কখনো চিটাগং, কখনো সিলেট যাওয়ার নাম করে ও 3-4 দিন উধাও থাকতো। আমি সরল বিশ্বাসে ভাবতাম লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কষ্ট করছে, অথচ ও সেই দিনগুলো কাটাতো আফরিনের সাথে আর একটা সংসারে। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে থাপ্পড় মেরে থামালাম। না, এখন কান্নার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আমি যদি এখন ভেঙে পড়ি তবে সায়ান খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা ধূর্ত লোক। আমি চেম্বারে সিন ক্রিয়েট করলে ও উল্টো আফরিনকে সরিয়ে ফেলতো আর নিজেকে নির্দোষ প্রমাণ করা নাটক করতো। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। পুরোটা পথ আমার শুধু আদিবের মুখটা মনে পড়ছিল। ও এখনও কত ছোট, কিচ্ছু বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। এই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যিটা আনবো? বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতেই আদিব এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? ও আমার গলা জড়িয়ে ধরলো। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম, হ্যাঁ বাবা, আম্মুর আজকে একটু তাড়া ছিল। আদিবকে ওর রুমে পাঠিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে। সায়ান বাসায় ফেরে, আজকেও ফিরবে। কিন্তু আজকে আর 5টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়ানের মুখ থেকেই সত্যিটা বের করব, কিন্তু এমনভাবে যা ও কল্পনাও করতে পারবে না। ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে দরজার লক খোলার শব্দ হলো। সায়ান ভেতরে ঢুকলো, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সেই চিরচেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরে ঘৃণাটা দাও দাও করে জ্বলে উঠল, কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম, আজকে এত খুশি কেন? মিষ্টি এনেছো যে? সায়ান জ্যাকেটটা খুলতে খুলতে বলল, আরে বলো না, ব্যবসার একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেক দিন একটা ঝামেলা মিটলো। আমি মনে মনে হাসলাম। ঝামেলা তো কেবল শুরু হলো সায়ান। সায়ানের মুখের বড় ডিল ফাইনাল হওয়ার কথাটা শুনে আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি আমার ভিতরের ঝড়টাকে বাইরে প্রকাশ পেতে দিলাম না। যে মানুষটা এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে তার মুখোশটা টেনে খুলতে হলে আমাকেও সমান চতুর হতে হবে। আমি মিষ্টির প্যাকেটটা হাত বাড়িয়ে নিলাম, বললাম, খুব ভালো কথা, হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি। আজকে স্পেশাল ডিল ফাইনালের সেলিব্রেশন করা হবে। সায়ান আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো কি না জানি না, তবে ও হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে গেল। ও ভেতরে ঢুকতে আমি রান্নাঘরে গেলাম। চায়ের পানি বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করলাম। লেবু কাটার বাহানায় ছুরিটা হাতে নিয়ে আমার মনে হলো ইচ্ছে করছে সায়ানের এই মায়াবী চেহারার পিছনের আসল রূপটা সবার সামনে কেটে টুকরো টুকরো করে দেয়, কিন্তু না, আদিবের মুখটা মনে পড়তেই আমি নিজেকে শান্ত করলাম। আইনি এবং মানসিকভাবে ওকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে ওর পালানোর কোনো পথ থাকবে না। চা নিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, সায়ান তখন সোফায় রিল্যাক্স হয়ে বসে মোবাইল স্ক্রল করছিল। আমি ওর মুখোমুখি বসলাম, চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা সায়ান, তোমার এই নতুন ডিলটা থেকে তো ভালো লাভ হবে, তাই না?
সায়ান চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হাসলো। হ্যাঁ আফরিন, আই মিন আফরা, আমার ডাকনাম আফরা। অনেক লাভ হবে আমাদের, আগামী কয়েক বছর আর কোনো চিন্তা করতে হবে না। ও মুখ ফসকে আফরিন বলতে গিয়ে নিজেকে সামলে নিল। ও ভেবেছে আমি খেয়াল করিনি, কিন্তু আমার কান তখন তীরের মতো তীক্ষ্ণ। আমার নাম আফরা আর ওই মেয়েটার নাম আফরিন। নামের এই মিলটা কি সায়ানের অবচেতন মনেও জট পাকিয়ে দিচ্ছে? আমি মনে মনে হাসলাম, এক ভয়ানক শীতল হাসি। মুখে বললাম, বাহ খুব ভালো। তা সায়ান, তোমার এই নতুন ক্লায়েন্টরা দেখতে কেমন? মানে পার্টনারশিপে যারা আছে তাদের ফ্যামিলি কেমন? কখনো তো আমাদের আলাপ করালে না। সায়ান একটু অস্বস্তি বোধ করলো যেন, চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আরে ওরা একটু রক্ষণশীল টাইপের তো, ব্যবসার বাইরে ফ্যামিলি লাইফ জড়াতে চায় না। কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? না এমনি, আমি সোফায় একটু হেলান দিয়ে বসলাম। আজকে আমার চেম্বারে একটা অদ্ভুত কেস এলো তো, তাই রিলেট করেছিলাম। কী কেস? সায়ান স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো। ও তখনও জানে না এখানে গল্পের প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট দেয়া হলো। তৃতীয় পার্ট দেখতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।